নিয়ে যাবো। তাহলে ইউক্রেনার রটিফার সব ভালো লাগছে? হ্যাঁ, রটিফার মানে মাথা খারাপ হয়ে যাবে। রটিফার এতগুলো দেখানো হবে, ছবিও তোলা আছে, ভিডিও করা আছে। আবার ইউক্রেনা এরকম স্টেজ পাওয়া যাচ্ছে মানে যেখানে আচ্ছা একটা সবুজ, একটা ক্লোরোফিল যুক্ত, একটা ক্লোরোফিল ছাড়া। কই সেটা কি বুঝছো? এই তো ওই সাদাটা ক্লোরোফিল বিন। কিন্তু ও সেট চেঞ্জ করছে, সঙ্গ দোষের ভাব আছে। যেটা ক্লোরোফিল যুক্ত সেইটা কি সেট চেঞ্জ করে? না, সবাই করে না, কিন্তু এই প্রজাতিটা করছে। অন্য পুকুরেরগুলো করে নাই, হয়তো এখন যে এই আলোটা পাচ্ছে আলোটাতে করছে, এটাও হতে পারে। সব এই আলোটা দেখে একটা জিনিস দেখো, যখন একা যাচ্ছে কিন্তু শেপ চেঞ্জ করছে না, যখন মুভ করছে তার জন্য কিন্তু শেপ চেঞ্জ করছে। উচ্চ মাধ্যমিক পেরিয়ে কলেজে ভর্তি হওয়া মানে উচ্চশিক্ষার পথে এক কদম এগিয়ে যাওয়া। আর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা মানেই পড়াশোনার সাথে সাথে রিসার্চের কাজও করা। রিসার্চের কাজ যেমন আগের ভিডিওটা ইউটিউব বা গুগল থেকে ডাউনলোড করা নয়, এটা আমাদের এনএসএস কাম রিসার্চ ল্যাবে দিব্যেন্দুদার তোলা একটি ভিডিও। এখানে আমরা কতকগুলি ইউগ্লিনার লাইভ মুভমেন্ট ও তাদের বিভিন্ন শেপ চেঞ্জ আমরা নিজের চোখে প্রত্যক্ষ করেছি। এই সব কিছুই সম্ভব হয়েছে স্যারের অদম্য প্রচেষ্টাতে। তো চলুন দেখে নেওয়া যাক গত 3 বছরে এই জার্নিটা। এই হলো 2016 থেকে 18-র ব্যাচ। দিব্যেন্দু দে, সোহম চক্রবর্তী, বৃন্দাবন মাঝি, শুভজিৎ এস, মৌমিতা কারক, তনুশ্রী শতপথী, প্রিয়াঙ্কা সিট এবং সুকন্যা পাল। এই হলো 2017 থেকে 19-এর ব্যাচ। সুদর্শন মণ্ডল, সুমিত সিংহ মহাপাত্র, সুনির্মল কোনার, শান্তি ঘোষ, সৌরভ চ্যাটার্জি, শুভদীপ সাহু, সোমনাথ চক্রবর্তী, সুলগ্না ব্যানার্জি, সঙ্গীতা দত্ত, প্রগতি পাত্র, মনীষা তিওয়ারি, দেবলীনা ভুঁই, রুম্পা কুণ্ডু, তোতা মণ্ডল, প্রীতি মণ্ডল, বকুল নামাতা, রাজর্ষি মণ্ডল, ঋতু মণ্ডল, শুভদীপ চুহুয়া, অতনু সিনহা, সঞ্চারী পান্ডা, অমৃত দে এবং কাকলি মণ্ডল। তো বিএসসি লেভেল থেকেই যে রিসার্চ করা যায় সেই বার্তাটি দিয়েছিলেন শ্রদ্ধেয় এসএম স্যার 2017 সালে ভিডিওর শুরুতেই প্ল্যাঙ্কটন মুভমেন্টের যে ভিডিওটি চলছিল সেই রকম একটি ভিডিও দেখিয়ে। তারপর আমরা আস্তে আস্তে এটার ইম্প্যাক্ট, ইম্পর্টেন্স বুঝলাম এবং রিসার্চে নাম লিখিয়ে ফেললাম। স্যারের কাছে আমরা প্রত্যেকেই রিসার্চ করব বলে এই রকম একটা করে সম্মতিপত্র জমা দিতাম একদম শুরুর দিকে। তারপর স্যারের হাত ধরে 2017 থেকে 2019-এর মধ্যে আমরা রিসার্চের জন্য ফিল্ড ওয়ার্ক, ল্যাব ওয়ার্ক, পেপার রাইটিং অ্যান্ড ফাইনালি সেটা একটা ন্যাশনাল সায়েন্স জার্নালে পাবলিশও করতে পেরেছি। লেটস সি দ্য ল্যাব ইনস্ট্রুমেন্টস। এটা হলো ডিও বোতল, এটা করে পুকুর থেকে জল আনি এবং অক্সিজেন ফিক্স করি। এটা হলো প্ল্যাঙ্কটন নেট, এটা করে প্ল্যাঙ্কটন টানি। এটা হলো লাক্স মিটার, যার দ্বারা লাইট ইন্টেন্সিটি মাপি। এটা হলো টাইটেশন স্ট্যান্ড বা বুড়ের স্ট্যান্ড, যাতে করে টাইটেশন করি। এটা হলো ভর্টেক্স মিক্সচার, যাতে করে সলিউশনটা মিক্স করতে পারি। এটা হলো সেন্ট্রিফিউগাল মেশিন, যেটা ঘনত্ব অনুযায়ী আলাদা করে সবাইকে। এটা হলো পিএইচ মিটার, যার দ্বারা জলের পিএইচ মাপি। এটা হলো ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ, যার দ্বারা সবকিছু দেখতে পাই। রিসার্চের গোড়ার দিকে ইন্টারনেট থেকে ডাউনলোড করা ভিডিও দেখিয়ে স্যার আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিতেন। চলো সেই রকমই একটা ভিডিও দেখে নিই। ऐसी दुनिया की कल्पना कीजिए जहां हमारे आसपास कोई हवा ना हो। हवा में मौजूद ऑक्सीजन के बिना हम बहुत लंबे समय तक जीवित नहीं रह पाएंगे। लेकिन पानी में रहने वाले जानवरों का क्या? उन्हें भी तो ऑक्सीजन की जरूरत पड़ती है। उन्हें कहां से मिलती है ये ऑक्सीजन? जवाब है पानी से। असल में पानी में डिसॉल्व्ड यानी कि घुली हुई ऑक्सीजन होती है। जी हाँ, जैसा कि इसका नाम हमें बताता है, डिसॉल्व्ड ऑक्सीजन पानी में घुली हुई ऑक्सीजन होती है। तो किसी भी चीज के डिसॉल्व होने का आप क्या मतलब समझते हैं? यदि आपने कभी चीनी और पानी को मिलाया है तो आपने देखा होगा कि चीनी पानी में गायब हो जाती है। लेकिन वास्तव में होता यह है कि पानी के मॉलिक्यूल्स चीनी के बड़े टुकड़ों को छोटे भागों में तोड़कर उसके मॉलिक्यूल्स के चारों ओर फैल जाते हैं, जिससे ये एक यूनिफॉर्म मिश्रण में बदल जाता है। क्योंकि इस मिश्रण के सभी एलिमेंट्स पूरे मिश्रण में समान रूप से वितरित यानी डिस्ट्रीब्यूटेड हैं, हम इस मिश्रण को एक विलयन या सोल्यूशन कहते हैं।
इसलिए जब हम कहते हैं कि कोई चीज घुली हुई है तो इसका मतलब है कि वो एक समान रूप से वितरित मिश्रण में मौजूद है, जिसे सॉल्यूशन कहा जाता है। अब उन चीनी के मॉलिक्यूल्स की तरह ऑक्सीजन मॉलिक्यूल्स भी पानी के मॉलिक्यूल्स के साथ मिलकर एक सॉल्यूशन बनाते हैं। दूसरे शब्दों में ऑक्सीजन पानी में डिसॉल्व हो जाती है। लेकिन ये डिसॉल्व ऑक्सीजन आखिर आती कहां से है? दो तरीके हैं जिससे कि ऑक्सीजन जलाशयों जैसे कि समुद्र या झीलों में प्रवेश कर सकती है। पहला है वायुमंडल, यानी हमारे चारों ओर मौजूद हवा से। वायुमंडल का लगभग 5वां हिस्सा ऑक्सीजन से बना है और ये ऑक्सीजन मॉलिक्यूल्स जलाशयों के पानी में निरंतर प्रवेश करते रहते हैं। इससे भी अधिक ऑक्सीजन फोटोसिंथेसिस के माध्यम से पानी में प्रवेश करती है। जैसा कि आप जानते हैं, फोटोसिंथेसिस वो प्रक्रिया है जिससे कि पेड़ पौधे अपना भोजन बनाते हैं। लेकिन वास्तव में पेड़ पौधों के अलावा कई अन्य जीव भी फोटोसिंथेसिस की प्रक्रिया काम में लेते हैं। साइनोबैक्टीरिया नामक छोटे से हरे रंग के बैक्टीरिया से लेकर कुछ अजीबो गरीब नाम वाले फाइटोप्लैंक्टन्स जैसे कि डायनोफ्लैजेलेट, ये सभी प्राणी फोटोसिंथेसिस के माध्यम से भोजन का उत्पादन कर सकते हैं। लेकिन ऐसा करते समय वे असल में ऑक्सीजन भी पैदा करते हैं जो पानी में घुल जाती है। अब इस डिसॉल्व ऑक्सीजन का क्या होता है? याद रखें कि हमारी जैसी कई अन्य जीवित चीजें, जानवर, पौधे, फाइटोप्लैंक्टन्स और बैक्टीरिया पानी के भीतर रहते हैं और इन्हें भी जीवित रहने के लिए ऑक्सीजन चाहिए। इसके अलावा ऑक्सीजन मॉलिक्यूल्स का वायुमंडल और पानी के बीच लगातार आदान प्रदान चलता रहता है। लेकिन ध्यान दें, हमेशा कुछ ऑक्सीजन जरूर होती है जो डिसॉल्व्ड रहती है और इसकी मात्रा पानी की नमकीनता, उसके तापमान और हवा में मौजूद ऑक्सीजन के स्तर की तुलना में पहले से डिसॉल्व्ड ऑक्सीजन की मात्रा पर निर्भर करती है। अब पानी और हवा में मौजूद ऑक्सीजन के स्तर से भला क्यों कोई असर पड़ना चाहिए? देखिए, ये वैसा ही है जैसे एक भीड़ से भरे कमरे में एक खाली कमरे से अंदर जाना। आप अंदर जाना नहीं चाहेंगे और अंदर के लोग बाहर निकलने की कोशिश कर रहे होंगे। इसी तरह यदि आसपास की हवा की तुलना में पानी में अधिक ऑक्सीजन है तो ऑक्सीजन पानी से हवा की ओर जाना चाहेगी। वहीं अगर हवा में अधिक ऑक्सीजन है तो ऑक्सीजन हवा से पानी में जाना चाहेगी। ये प्रिंसिपल पानी की नमकीनता के लिए भी वैलिड है। यदि आपने कभी समुद्री जल का स्वाद चखा है तो आप जानते ही होंगे कि ये कितना नमकीन होता है, क्योंकि इसमें नमक घुला होता है और ये नमक भी पानी में जगह घेरता है। सोचिए, अगर उस भीड़ भरे कमरे में और अधिक लोगों को जोड़ दिया जाए। अब जब कमरे में और अधिक लोग होंगे तो आपके लिए और भी कम जगह बचेगी। इसलिए पानी जितना नमकीन होगा, डिसॉल्व्ड ऑक्सीजन के लिए उतनी ही कम जगह बचेगी। अब तापमान का क्या असर होगा? जब चीजें गर्म होती हैं तो उनकी एनर्जी और मूवमेंट बढ़ जाती है। फिर से अपने आप को उस भीड़ से भरे कमरे में इमेजिन कीजिए। जैसे ही थोड़ी अफरा तफरी मचती है, कमरे से बाहर आना बहुत आसान हो जाता है। डिसॉल्व ऑक्सीजन का केस भी कुछ ऐसा ही है। ऑक्सीजन मॉलिक्यूल्स को जैसे ही गर्म किया जाता है, वे वाइब्रेट करना शुरू कर देते हैं, जिससे उनका पानी से निकलना आसान हो जाता है। तो हमने देखा कि डिसॉल्व्ड ऑक्सीजन वायुमंडल से या फोटोसिंथेसिस से पानी में प्रवेश करती है। वहाँ पानी में रहने वाले जीव इसे काम में लेते हैं या पानी के तापमान, नमकीनता और पहले से डिसॉल्व्ड ऑक्सीजन की मात्रा के आधार पर ये फिर से वातावरण में मिल जाती है। अब आप शायद सोच रहे होंगे कि किसे पड़ी है कि डिसॉल्व्ड ऑक्सीजन की मात्रा क्या है। याद रखें कि सभी जीवित चीजों को जीवित रहने के लिए ऑक्सीजन की आवश्यकता होती है और जहां ऑक्सीजन की मात्रा जितनी अधिक होगी उतने ही अधिक जीव वहां रह सकते हैं। इसलिए ये पता लगाने के लिए कि किसी झील या नदी का पानी कितना स्वच्छ है, वैज्ञानिक उसमें डिसॉल्व्ड ऑक्सीजन की मात्रा को नापते हैं। जीव जंतु भी स्वयं को डिसॉल्व्ड ऑक्सीजन की मात्रा के अनुकूल बनाने की कोशिश करते हैं। साल्मन जैसी मछली को बहुत अधिक ऑक्सीजन की जरूरत होती है, इसलिए वो केवल ठंडे स्थानों पर ही रह सकती है। लेकिन कैटफिश जैसी मछली गर्म पानी में रह सकती है क्योंकि उसे कम ऑक्सीजन की आवश्यकता होती है। यदि आपने कभी सोचा है कि अलग अलग जगहों पर मिलने वाली मछलियों के प्रकार अलग क्यों होते हैं, तो इसका एक कारण ये भी है। ये मछलियां भी पानी में ऑक्सीजन बहुत कम हो जाने पर जिंदा नहीं रह सकती और मनुष्य यूट्रोफिकेशन नामक प्रक्रिया के माध्यम से मीठे पानी के ऑक्सीजन के स्तर को लगातार कम कर रहा है। यूट्रोफिकेशन एक जटिल शब्द है जिसका मतलब है हानिकारक पदार्थों जैसे कि नाइट्रोजन और फास्फोरस बेस्ड केमिकल्स को किसी भी जलाशय में मिला देना। इससे बहुत सारे पौधों और साइनोबैक्टीरिया को पनपने में मदद मिलती है। लेकिन क्या ये पौधे पानी के लिए अच्छे नहीं हैं? क्या वे डिसॉल्व्ड ऑक्सीजन को नहीं बढ़ाते हैं, लेकिन जब वे मर जाते हैं तो नदी में डूबकर उसके तल पर पहुंच जाते हैं और समय के साथ डिके होने लगते हैं। इस डिके के दौरान वे डिसॉल्व्ड ऑक्सीजन का उपयोग करते हैं। सांस लेने के लिए पर्याप्त ऑक्सीजन नहीं मिलने की वजह से मछलियां और अन्य जानवर मर जाते हैं और नदी प्रदूषित हो जाती है। तो अपना कचरा सही जगह फेंकें और रिसाइकल करें। साथ मिलकर हम अपने समुद्री और मीठे पानी के इकोसिस्टम को संरक्षित कर सकते हैं। আগের ভিডিও থেকে আমরা ডিসলভ অক্সিজেন, পিএইচ, সল্টনেস অফ ওয়াটার, ইউট্রোফিকেশন, রিসাইক্লিং এর কতটা কি ইম্প্যাক্ট মাছেদের ওপরে তা জানতে পারলাম। এরকমই প্রথমের দিকে আমরা পুরো কাজটা বুঝলাম। রিসার্চ করলেই তো হলো না, তার তো একটা লক্ষ্য আছে যে আমি কি নতুন জিনিস আবিষ্কার করব। তো তার একটা ধ্যান ধারণা সবকিছুই সিনিয়র দাদা দিদি ও স্যারের কাছ থেকে শিখছিলাম।
হঠাৎ একদিন স্যার বললেন বাঁকুড়া থেকে মাত্র 25 কিলোমিটার দূরে রামসাগরে এত ভালো মাছের চাষ হওয়া সত্ত্বেও বাঁকুড়া শহরের কোনায় কোনায় অবস্থিত এতগুলো পুকুরে মাছের ফলন এত কম কেন? এই প্রশ্নের উত্তর খোঁজাটাই হয়ে দাঁড়ালো আমাদের রিসার্চ প্রজেক্টের এক এবং অন্যতম উদ্দেশ্য। এইভাবেই একাধারে কলেজের ক্লাস এবং অবসর সময়ে এনএসএস রুমে এসে রিসার্চের কাজ, এই রকম সমান্তরালভাবে গত 3 বছর গ্র্যাজুয়েশনের সাথে সাথে রিসার্চের জন্য ফিল্ড ওয়ার্ক, ল্যাব ওয়ার্ক, পেপার রাইটিং অ্যান্ড ফাইনালি সেটা একটা ন্যাশনাল জার্নালে পাবলিশড হয়ে গেল। এইভাবেই একটা ন্যাশনাল জার্নালে আমাদের নাম লেখাবার সুযোগ পেয়ে গেলাম। আস্তে 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 গাটা ধোয়া, ভালো করে ধোয়া। তুই এই কাজটা শিখলি না? না শিখতে হবে না, নামলে অনেকটা ঢুকে যাবে এখানে ঘপ করে নদীতে। সেই দিন শিখবি, কি হবে ঘপ করে এতটা চলে যাবি, তারপরে তো ওখানেই দাঁড়িয়ে থাকবি, তো ভিজে যাবে জামাটা, এর থেকে বেশি কিছু হবে। ভয় পেলে কাজ হবে কি? বৃন্দাবন ভয় পাচ্ছিস নাকি? তুই তো সাঁতার জানিস না বলে। আমার তো দেখলে এসব জল দেখলে সাঁতার কাটতে ইচ্ছে করে। হ্যাঁ, মৌমিতা আজকে খুব আনন্দে আছে। হ্যাঁ, সৎপতি জানে, সাঁতার জানে। হ্যাঁ, কি কি সাঁতার জানিস বল, নাম বল। এই দেখ, এখনই এর চিন্তা করতে হচ্ছে। তুই গাইয়া ভাষায় বল। নে নে নে, ওটা নে, ধর এটা খুলে। হ্যাঁ, এটাকে বের কর, তুই বের কর দেখি। দাঁড়া, ওকে 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 দে, ও বের করবে এটাকে। কি করে বের করবি দেখি। গুড, তারপর এটা হলো লাইকা পুকুর। মাঝে মাঝে একটা দুটো মাছ তো খালি খাচ্ছে, তেমন মাছ নেই। সময় এখন 7:30। এটাতে কত পেলে? স্যার আমাদের সাথে ফিল্ড ওয়ার্কও যেতেন এবং ল্যাবে তো থাকতেনই। স্যারের সাথে ল্যাবে থাকা মানেই শুধু যে ল্যাব ওয়ার্ক করছি তাই নয়। রিসার্চ কি, এটা খায় না মাথায় দেয়, এটা ভবিষ্যতে আমাদের কি কি কাজে লাগবে, পিএইচডি কি, কোথায় কোথায় ভালো রিসার্চ ল্যাব আছে তার খবরাখবর জানতে পেরেছি। কলকাতার সিএনসিআই এবং আইজার এর মতো ইনস্টিটিউশনে ল্যাব ভিজিট করতে যাওয়া, বড় বড় সায়েন্টিস্টদের সাথে দেখা করা, তাদের সাথে ফেস টু ফেস কথা বলার সুযোগ পেয়েছি। কিভাবে অন্যদের সাথে পোলাইটলি কথা বলতে হয় ইত্যাদি আরও অনেক কিছু শিখেছি। আফটার অল, উচ্চশিক্ষায় যেতে যা কিছু নিয়মকানুন সেই সমস্ত কিছুই শেখা যায় এই ল্যাবে থাকাকালীন। যারা হচ্ছে সেকেন্ড সেমিস্টার জেনারেল, তারা প্র্যাকটিক্যাল করছে। এখানে ডিজলভ অক্সিজেনের বটলটা ভরে নিয়েছে, একজন ওটা নিয়ে নিয়েছে। এখানে প্ল্যাঙ্কটনের জন্য টানবে, আর ওই পিএইচের জন্য নিয়ে নেওয়া হয়েছে। এবার প্ল্যাঙ্কটন নেটটা দিয়ে টানবে, দেখা যাক কেমন কি টানে। পাশাপাশি এই দিক দিয়ে ট্রেন যাচ্ছে। আমি একটু পরে ওদের বলবো যে ট্রেনের সঙ্গে মাছের গ্রোথের কি সম্পর্ক আছে। এই যে স্যার বললেন ট্রেনের সাথে মাছের গ্রোথের সম্পর্ক, সেটা সম্পর্কে একটু পরে আমাদের কিছু বলবেন।
আমরা আশা করি সুপার 30 মুভিটা সকলেই দেখেছি। ওখানে আনন্দ কুমার স্যারের চরিত্রে অভিনয় করা ঋত্বিক রোশন তার ছাত্রছাত্রীদের যেমন বলবেন হার চিজ মে ম্যাথমেটিক্স ঢুঁড়ো, তেমনই আমাদের স্যারও পুকুর এবং তার আশপাশের পরিবেশ অর্থাৎ পুকুর রিলেটেড বায়োটিক ফ্যাক্টর এবং অ্যাবায়োটিক ফ্যাক্টর সব কিছুই মাছের গ্রোথের সাথে রিলেটেড করতে বলেন। আমরাও সেই মতো কাজ করার চেষ্টা করি। এটা হলো ইউট্রিফাইড পন্ড, যেখানে এতটা পরিমাণে অ্যালগাল ব্লুম দ্বারা ইউট্রিফিকেশন হয় যে ডিজলভ অক্সিজেনের মাত্রা কমে যায়, ফলে মাছেরা শ্বাস নিতে গিয়ে পর্যাপ্ত O2 এর অভাবে মারা যায়। এটা হলো প্ল্যাঙ্কটন নেটে টানা স্যাম্পেল ওয়াটার। এটা থেকেই এক ফোঁটা স্যাম্পেল নিয়ে ট্রাইনোকুলার মাইক্রোস্কোপে প্ল্যাঙ্কটন দেখা যায়। এগুলো ইউগ্লিনা ভিরিডিস। ইউগ্লিনার এই স্পিসিসটা আমরা ইউট্রিফাইড পন্ড এর স্যাম্পেলে দেখতে পেয়েছি। এই অ্যালগাল ব্লুমযুক্ত পুকুরে মাছের উৎপাদন একেবারেই কম। আর এটা হলো লাল পুকুর, মানে ল্যাবে আমরা এটাই বলি। এই পুকুরগুলোর উপরিস্তরে যে লাল আস্তরণ দেখা যাচ্ছে তা রেড টাইড নামে পরিচিত এবং এটা ঘটায় ইউগ্লিনা স্যাঙ্গুইনা নামে একটা প্ল্যাঙ্কটন, যার সত্যতা যদিও সেভাবে প্রমাণ করতে পারিনি, তবে সেটার উপর রিসার্চ চালাচ্ছিলাম। যেহেতু ইউগ্লিনা স্যাঙ্গুইনার রঙও লাল এবং সেটা রেড টাইড যুক্ত পুকুর থেকেই পাওয়া যাচ্ছে, তাই আমাদের ধারণা ইউগ্লিনা স্যাঙ্গুইনাই রেড টাইড করে। কিন্তু গত মার্চ থেকে লকডাউন হয়ে যাওয়ার কারণে তা সম্পূর্ণরূপে স্থগিত আছে। আশা করি ভবিষ্যতে এটার উপর আমরা এখানে আরও কাজ করব। এটাই হলো সেই লাল পুকুরের স্যাম্পেল ওয়াটার, যার স্যাম্পেল পরীক্ষা করে আমরা ইউগ্লিনা এর অন্য একটা স্পিসিস ইউগ্লিনা স্যাঙ্গুইনা এর প্রাচুর্যতা লক্ষ্য করেছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর হিউজ পরিমাণে ইউগ্লিনা আছে। এটা কিন্তু আমরা প্ল্যাঙ্কটন নেটে টানিনি। এই স্যাম্পেলটা আমরা জাস্ট এমনি প্ল্যাঙ্কটন কৌটোতে পুকুরের থেকে আমরা কালেক্ট করেছি, তারপর সেটাকে আমরা সেন্ট্রিফিউজ করে আমরা সেটা সাইডে দিয়ে দেখছি। এটা কিন্তু প্ল্যাঙ্কটন নেটে টানা নয়। তার মানে এর থেকে আমরা বুঝতে পারছি কি হিউজ পরিমাণে এখানে ইউগ্লিনা পাওয়া যাবে বা আছে। সকাল সকাল উঠেই কলেজ চলে যেতাম। স্যার এবং বাকিরাও ওই 6টা সাড়ে 6টার মধ্যে চলে আসতেন। তারপর ল্যাব খুলে ফিল্ড ওয়ার্কের ইনস্ট্রুমেন্ট নিয়ে বেরিয়ে পড়তাম। কোন পুকুরে সেদিন যাব সেটা তার আগের দিন ঠিক করে রাখতাম ল্যাবে। প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার ফিল্ড ওয়ার্ক সেরে এসে মন দিতাম ল্যাব ওয়ার্কে। ল্যাবে এসে প্রথমেই ডিও বোতলগুলিতে H2SO4 ও K2Cr2O7 পরিমাণ মতো যোগ করে ডিজলভ অক্সিজেন ফিক্স করে নিতাম। এই হলো অক্সিজেন ফিক্স করা ডিও বোতলস, যার থেকে স্যাম্পেল নিয়ে ট্রাইটেশন করে জলে দ্রবীভূত O2 এর পরিমাণ পেতাম। তারপর ওই জলের পিএইচ নির্ণয় করতাম। অন্যদিকে স্যাম্পেল নিয়ে সেন্ট্রিফিউগেশন প্রসেস চলতো। তা হয়ে গেলে সেটাকে ভর্টেক্স মিক্সচারে সমসত্ব মিশ্রণ বানিয়ে নিতাম। দেন তার থেকে 1 ফোঁটা স্যাম্পেল স্লাইডে দিয়ে তা মাইক্রোস্কোপে দেখলেই প্ল্যাঙ্কটনদের মুভমেন্ট দেখতে পেতাম। ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ থাকায় আমরা প্ল্যাঙ্কটন মুভমেন্টস এর ভিডিও রেকর্ড করতে পারি। তারপর প্রতিদিনকার ডাটা যেমন কালেকশন সাইট, টাইম, ডিও, পিএইচ, লাক্স রিডিং এবং প্রাপ্ত প্ল্যাঙ্কটনদের নাম দিনের শেষে একটা ডাটা শিটে লিখে রাখতাম ও কম্পিউটারে ডেট ওয়াইজ ফোল্ডার বানিয়ে সারাদিনের ছবি, ভিডিও সব সেভ করতাম। মাঝে একদিন স্যার বললেন পুরো দিনের ডাটা কালেকশন করতে হবে, তাই একটা রবিবার দেখে টাইম টু টাইম নির্দিষ্ট একটা পুকুরে ডাটা কালেকশন করলাম। সকাল 8টা থেকে শুরু করে বেলা 10টা, দুপুর 12টা, 2টা ও বিকাল 4টা, এইভাবে 2 ঘন্টা ছাড়া ছাড়া ডাটা কালেক্ট করে দেখলাম সকালে ডিও এর মান একেবারে কম, আবার বিকালে তা সর্বোচ্চ, এবং প্ল্যাঙ্কটনদেরও ভিন্নতা দেখতে পেয়েছিলাম। ওভারঅল যে ডাটাটা পেলাম তার থেকে একটা গোটা দিনের
একটা পুকুরে কি কি চেঞ্জেস হয় এবং মাছেদের ওপর তার প্রভাব লক্ষ্য করতে পেরেছিলাম। পরের দিন স্যার আমাদের সাথে এনএসএস রুমে পুরো গ্রাফটা সম্বন্ধে আলোচনা করলেন এবং আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা রিসার্চের পেপার লেখার কাজে এগিয়ে গেলাম। এরারটা আসছে, এরারটা আরো নমিনাল হবে। তুমি যত বেশি করবে এরার তত নমিনাল হবে। অর্থাৎ এটাকে যদি আমরা পরে ডেটাতে দিই তাহলে আমাদের বলতে হবে কি এটা দীর্ঘ 4-5 বা 6 দিনের ডেটা বা 2-3 মাসের ডেটা, তখন এটা কিন্তু কাম্য হবে। যে একদিন করলে এরকম তো পাওয়া যেতেও পারে, নাও পাওয়া যেতে পারে, ঠিক না? সো এইবার আমরা দেখছি যে তারপরে এর সঙ্গে রিলেট করে দেখতে লাইট ইন্টেন্সিটি তো দারুণ ভাবে মিলছে। আমরা লাক্স মিটার দিয়ে দেখাচ্ছি। দেন আমরা দেখছি যে আমরা কি ফ্রি কার্বন ডাই অক্সাইড, আমরা কার্বন ডাই অক্সাইড দুই রকমের দেখছি, একটা ডিজলভ একটা ফ্রি। ফ্রিটা মানে একদম প্রায় সারফেসের কাছাকাছি যেটা থাকে, আর ডিজলভটা হচ্ছে একদম পুরো মিশিয়ে থাকে। সো দুটো আমরা কার্বন ডাই অক্সাইডকে করেছি, সেইখানে আমরা কি দেখছি এরোনিয়াস রেজাল্ট। এটাও ধরলে এরোনিয়াস রেজাল্ট। তাহলে যদি আমি নেগলেক্টই করি, আমার নেগলেক্ট করার দরকার নেই। যখন গ্রাফ প্লট করবে অটোমেটিক্যালি ওগুলোকে বাকিগুলোকে নেগলেক্ট করবে। করে নিয়ে যখন গ্রাফটা প্লট করছে সেখানে দেখতে পাচ্ছি তারও কিন্তু একটা প্লেটু স্টেজ, অর্থাৎ একটা সময় বেড়ে গিয়ে একটা জায়গায় কমে গিয়ে তারপর আবার কমতে থাকছে, একটা প্লেটু এসে কমছে, এইটা পেলাম। whereas আমরা যদি দেখি যে ডিজলভ কার্বন ডাই অক্সাইড সেইটা আবার উল্টো কার্ভ দেখাচ্ছে, অর্থাৎ বাড়ার থেকে আস্তে আস্তে কমে গিয়ে আবার আস্তে আস্তে বাড়ছে। তাহলে একটা অদ্ভুত পেলাম। একটা হচ্ছে যদি বলি যে এটা কি বলা হয় উত্তল বা এটাকে কনভেক্স বলা হয়, আর একটা দেখতে পাচ্ছি কি কনকেভ, ঠিক আছে? এবং ওই দুটোর যদি পাঞ্চ করি, দুটো কার্বন ডাই অক্সাইড যদি পাঞ্চ করে তাহলে দেখবে মোটামুটি একটা লিনিয়ার কার্ভ পাবে যদি তুমি পাঞ্চ করতে পারো দুটো। এই জন্য ইকুইলিব্রিয়াম স্টেজে আমরা দেখাতে পারি, ঠিক না? তার মানে কিছু কিছু আমরা যা পড়েছি লগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে এসে মিলছে, আমাদের এত দিনের পড়াগুলো কিন্তু মিলছে। আর সোজা কথা যেটা কেউ একজন অ্যাকনলেজ করেছে, ভালো লাগলো, যে এইগুলোকে যখনই আমরা এতে ফেললাম, গ্রাফে ফেললাম, তখনই হচ্ছে একটা অদ্ভুত, মানে যদি আমি গ্রাফ দেখি, যদি আমি এই ট্রেন্ড লাইনটা ড্র না করি তাহলে কিন্তু তোমার কাছে কেমন লাগবে, খটখট করবে, কিন্তু ট্রেন্ড লাইন তো আর আমি বানাইনি, এটা অটোমেটিক। 2019-এর মার্চ টু মে এই 3 মাস আমাদের টপিক রিলেটেড বিভিন্ন রিসার্চ পেপার পড়ে, রেফারেন্স কালেকশন করে ও আলটিমেটলি সেগুলোকে কাজে লাগিয়ে আমরা একটা কমপ্লিট রিসার্চ পেপার লিখলাম এবং সেটা 2রা জুন এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি নামক একটা ন্যাশনাল সায়েন্স জার্নালে স্যার পাঠালেন, যেটা যথারীতি 22শে জুলাই জার্নালে অ্যাকসেপ্ট হলো এবং 24শে আগস্ট পাবলিশ হলো অনলাইনে। তারপর জার্নালটা নেওয়ার জন্য আমরা প্রত্যেকেই অর্ডার দিয়েছিলাম। গত 27শে নভেম্বরের দিকে জার্নালটা হাতে পেলাম, যার কারণে আমরা খুশি ধরে রাখতে পারছিলাম না, কিন্তু স্যার শিখিয়েছেন বেস্ট হ্যাজ নো রেস্ট, তাই থেমে গেলে হবে না। যাই হোক, তারপর সেদিন আমরা যারা রিসার্চ জার্নালে আছি এবং এনএসএসের বাকি ভলেন্টিয়াররা মিলে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে স্যারকে এই আনন্দের খবরটা দিলাম, যা শুনে উনি খুব খুশি হলেন এবং এই রকম কাজ আরও করার উৎসাহ দিলেন। দিব্যেন্দুদা ও বৃন্দাবনদা আমাদের এই রিসার্চ প্রজেক্টটা নিয়েই গত 11ই ডিসেম্বর 2018 সালে আমাদের কলেজে আয়োজিত বায়োডাইভার্সিটি সেমিনারে পোস্টার প্রেজেন্ট করেছিল। সেই রকমই গত 15ই ফেব্রুয়ারি 2020-তে আমাদেরই কয়েকজন সহপাঠী যেমন সুলগ্না, সুব্রত ইত্যাদি কয়েকজন মিলে পশ্চিম মেদিনীপুরের RNLK ওমেন্স কলেজের এক সেমিনারে পোস্টার প্রেজেন্ট করে এবং ছিনিয়ে নেয় প্রথম পুরস্কার। নমস্কার, আমি সোমনাথ চক্রবর্তী, বাঁকুড়া সম্মেলনী কলেজের বোটানি ডিপার্টমেন্টের ছাত্র। আর আমি শুভদীপ সরকার, বাঁকুড়া সম্মেলনী কলেজের বোটানি ডিপার্টমেন্টের একজন ছাত্র। তো আমি প্রথমে স্যারকে অ্যাকনলেজ করতে চাইবো এই রিসার্চটা নিয়ে। স্যার আমাকে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার এই 3 বছর রিসার্চে রেখেছেন এবং আমরা এই রিসার্চে থেকে উইদিন এই লাস্ট 3 ইয়ার্স আমরা একটা রিসার্চ পেপারে নিজেদের নামটাও তুলতে পেরেছি। তার জন্য স্যারের কাছে কৃতজ্ঞ। স্যারের যে ল্যাব আছে, নিজস্ব ল্যাব, ওখানে স্যার ইউজিসি থেকে একটা
ভালো রকম টাকা গ্র্যান্ট করিয়েছিলেন, যার কারণে ল্যাবে ইনস্ট্রুমেন্টগুলো কিনেছিলেন। তো সেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেই আমরা লাস্ট রিসার্চ পেপারটা তৈরি করতে পেরেছি। তো এর জন্য আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ। হ্যাঁ, সত্যি স্যারের কাছে আমিও বিশেষ কৃতজ্ঞ, কারণ এই বিএসসি লেভেল থেকেই যে রিসার্চ করা যায়, পেপার পাবলিশ করা যায়, কোনো কোনো ন্যাশনাল জার্নালে নিজের নামটা দেখার একটা সুযোগ পাওয়া যায়, সেটা স্যারের জন্যই হয়েছে। বিএসসির আগে কিছুই জানতাম না যে বিএসসিতে রিসার্চ হয় বা রিসার্চ কী জিনিস, রিসার্চ করে কি হয়, রিসার্চ কি কি টপিক মানে কি হয়, রিসার্চটা অ্যাকচুয়ালি কি খায় না মাথায় দেয়, সেগুলো কিছুই জানতাম না। তো সেইগুলো স্যারের কাছ থেকেই শিখেছি, এনএসএস রুমে অনেক সিনিয়র দাদা দিদিদের কাছ থেকেও শিখেছি। রিসার্চ মানে যে শুধু রিসার্চই নয়, স্যারের কাছে অনেক কিছু শেখা যায়। একটা ভালো সময় যদি স্যারের কাছে দেওয়া যায় তো স্যারের কাছে অনেক কিছু শেখা যায়। আর যেটা এরপরে আমি জুনিয়র স্টুডেন্টদের জন্য বলবো, যে যারা এই ভিডিওটা দেখছো, ও তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা যদি ভেবে থাকো যে এই আগের ভিডিওটা দেখে সবই সময় নষ্ট, তো এটা মোটেই সময় নষ্ট নয়। তোমরা যদি ধরো যে 10টা থেকে 5টা কলেজে থাকো, তাহলে মোট 7 ঘন্টা হচ্ছে। এই 7 ঘন্টার মধ্যে আমরা তো কলেজ লাইফটা শেষ করলাম জাস্ট, তো আমরা দেখেছি যে প্র্যাকটিক্যাল থাকে 2 ঘন্টার একটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকে, আর থিওরি ক্লাস থেকে ম্যাক্সিমাম 3টা হলেও 3 ঘন্টা 1 ঘন্টা করে। তো সেখানে 5 ঘন্টা যদি যায়, আরও 2 ঘন্টা রয়ে যাচ্ছে তোমার হাতে। সেই 2 ঘন্টা যদি রিসার্চ ল্যাবে, এই জুলজিক্যাল রিসার্চ ল্যাবে স্যারের সাথে কাটানো যায়, কোয়ালিটি টাইম, সেটা তোমার হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কারণ এই 2 ঘন্টাটা আমরা 3 বছর কলেজ লাইফটা পেরিয়ে এলাম, তো আমরা বুঝতে পারছি 2 ঘন্টাটা অনেকে কিভাবে কাটায়, গাছের তলে হোক, সোশ্যাল মিডিয়া হোক, ভিডিও হোক, গেম হোক, আরও হেনতেন করে কাটায় সময়টা। তো আমি কাউকে ছোট করছি না বা কাউকে মিন করছি না অন্য কিছু ভাবে, আমি বলতে চাইছি ওই 2 ঘন্টা সময়টা গাছের তলে কাটিয়ে বা ভিডিও গেম খেলে বা বন্ধুদের সঙ্গে আড্ডা না মেরে আমি যদি এই সময়টা আমি যদি এনএসএস এই রিসার্চের কাজে দিই, তাহলে আমার নিজের একটা কিছু ভালো জিনিস আমরা শিখতে পারবো, একটা ভালো কিছু শিখতে পারবো, নিজেকে ইমপ্রুভ করার একটা জায়গা পাবো। কারণ স্যার যখন আমাদের চান্স দিচ্ছেন, এতটা চান্স বিএসসি লেভেল থেকেই কেউ পায় না, তো এতটা চান্স যখন দিচ্ছেন স্যার, তো এই সুযোগটা আমাদের নেওয়া উচিত। একবার সুযোগটা নিয়ে যে নেমে কাজটা করে দেখা উচিত, আমি এটাই বলবো। অনেক এই ভাবি ওই বোটানি স্টুডেন্ট আর জুলজি স্টুডেন্টের ব্যাপারটা, তো হায়ার স্টাডিজে গেলে লাইফ সায়েন্সে একই হয়ে যাবে, পিএইচডি করতে হবে, তো ওখানে গিয়ে সব একই হয়ে যাবে। আর আমরা স্যারের আন্ডারে যে কাজটা করি সেটাতে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন মেনলি থাকে, তো সেখানে বোটানি জুলজি মিলেমিশেই কাজটা হয়। তো তোমাদেরকে বলবো এইসব চিন্তা ভাবনাগুলো মাথায় রেখো না, কারণ অনেকে ভাবে যে বোটানি স্টুডেন্ট হয়ে আমি জুলজি স্যারের কাছে রিসার্চ টপিক নিয়ে কেন আলোচনা করতে যাব, বা জুলজি স্টুডেন্ট ভাবে বোটানির স্যারের কাছে আমি কেন রিসার্চ টপিক নিয়ে আলোচনা করতে যাব বা তার কাছে রিসার্চ করবোই কেন, অনেকে ভাবে এটা। তো স্যার সবসময় আমাদেরকে বলেন এবং আমরা মানি, ও যে ভালো কাজ করতে থাকো, একটা ভালো ফল তোমার আসতেই থাকবে সব সময়। তো ভালো চিন্তা ভাবনা রেখো, এবং যারা লাস্ট ভিডিওটা আমাদের দেখলে, এই ভিডিওটা দেখে তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো, তো আর বেশি দেরি না করে একটা অ্যাপ্লিকেশান স্যারের কাছে জমা দিয়ে তাড়াতাড়ি করে জয়েন করতে পারো স্যারের আন্ডারে। এবং এটুকু বলতে পারি যে তোমাদের কোনো সময় নষ্ট হবে না এবং কোনো ক্ষতি হবে না, যেটুকু শিখবে ভালো কিছু শিখবে এবং ভালো কিছু নিয়ে কলেজ থেকে বের হবে। আর পজিটিভ মাইন্ড রাখতে হবে যে আমি রিসার্চে গেলাম, অ্যাপ্লিকেশন দিলাম, একদিন করলাম, আমার ভালো লাগলো না, তা ছেড়ে দিলাম। পজিটিভ মাইন্ড রাখতে হবে, কাজ করে যেতে হবে। কারণ সবাই একটা ফলের আশাতে কাজ করে, যখন দেখবে ফল পাচ্ছে না কাজ ছেড়ে দিচ্ছে বা ইন্টারেস্ট লাগছে না কাজ ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি সেটা করতে মানা করব। একটু ধৈর্য ধরলে হয়তো ভালো ফল পাওয়া যায়, আর আমরা পেয়েছি ভালো ফল। একটু ধৈর্য ধরে কাজ করতে হয়। কারণ আমি দেখেছি, আমি যখন 2017 জয়েন করেছিলাম, তখন আমরা 33 থেকে 34 জনের মতো স্টুডেন্ট একসাথে জয়েন করেছিলাম, কিন্তু সবাই একসাথে কন্টিনিউ করতে পারিনি, সবাইকে সুতোতে বেঁধে রাখা যায়নি। 11-12 জন এসে আমরা পেপারটা কমপ্লিট করলাম। তো স্যার, আমি বলবো যে স্যার তো রিসার্চ ল্যাবটা নিজে কষ্ট করে বানিয়েছেন, এবং ইউজিসি যে গ্র্যান্ট করেছিল সেটা ঠিক আছে, এখন স্যার নিজের টাকাতেই রিসার্চ ল্যাবটা চালান।
তারপরে যারা- রিসার্চের মেটেরিয়ালস materials, কেমিক্যালস, chemicals। অত দামি দামি কেমিক্যালস, তো মেশিন। যারা ভাবছো দুদিন এলাম, কাজ করলাম, চলে গেলাম, কেমিক্যাল গুলো নষ্ট করলাম, সেগুলো মোটেই করা উচিত না। যদি জয়েন করে থাকো এবং জয়েন করার ইচ্ছে থাকে, তো সেরকম মাইন্ডটা তৈরি করো, জয়েন করো এবং ফুল ফেজে কাজটা করো, phase এ ফুল কাজটা একদম করো। ফিল্ড ওয়ার্ক থেকে শুরু করে পেপার পাবলিশ অবধি থাকো, দেখো জিনিসটা কি হয়। হুম। আস্তে আস্তে ইন্টারেস্ট পেলে তুমি নিজেই করাতে পারবে এইসব কাজ। এটুকুই বলবো। আমার রিকোয়েস্টটা রেখো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে স্যারের কাছে খুব তাড়াতাড়ি জয়েন করো। ধন্যবাদ। থ্যাংক ইউ।